নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো জিএনএম আর এএনএম নার্সিংয়ের এন্ট্রান্সের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে দেখে নেব যে ফর্ম ফিল আপ কত থেকে কত তারিখ পর্যন্ত চলবে, কোন যোগ্যতা থাকলে ফর্ম ফিল আপ করা যাবে, তার সাথে কোন এক্সাম প্যাটার্নে পরীক্ষা হবে, জিএনএম বা এএনএম কোর্স করার পরে কেমন চাকরির সুযোগ আছে, আর কোর্সের খরচ কত, তা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। আর ভিডিও শুরু করার আগে এএনএম আর জিএনএম নার্সিংয়ে যারা ফর্ম ফিল আপ করছো তারা জানো নার্সিং খুব গুরুত্বপূর্ণ এবং একটি রেসপন্সিবল পেশা। এই পেশাতে যারা যেতে চাও তারা অবশ্যই এই ফর্ম ফিল আপটা করবে। তো আজকের ভিডিওটি আমরা এই ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব, তার সাথে পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো যেখানে সহজেই কিভাবে এই নার্সিংয়ের এন্ট্রান্স ক্র্যাক করা যায় তার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, কিংবা কোন বই পড়লে সহজে আমরা ক্র্যাক করতে পারবো সেটাও কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিও জিএনএম এএনএম নার্সিংয়ের এন্ট্রান্সের ফর্ম ফিল আপ। পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নতুন নোটিফিকেশান দিয়েছে। কি নোটিফিকেশান দিয়েছে? যে এএনএম জিএনএম নার্সিংয়ে ভর্তির জন্য যে এন্ট্রান্স এক্সাম হবে 2024-এ, তার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখন এই জিএনএম আর এএনএম নার্সিং কোর্সটি কি জানতে হবে। নার্সিংয়ের যে সমস্ত কোর্সগুলি আছে তাদের মধ্যে একটি হলো জিএনএম, একটি এএনএম আর একটি বিএসসি। বিএসসি হচ্ছে সায়েন্সের জন্য, কিন্তু বাকি যে নিচের যে দুটি কোর্স, একটি হলো জিএনএম আর জিএনএমের নিচের কোর্স হলো এএনএম, এগুলি কিন্তু যে কোনো স্ট্রিম থেকে করা যায়। এখন এই যে এএনএমের পুরো নাম হলো অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, অর্থাৎ আমাদের গ্রামের দিকে যে গ্রামীণ হসপিটালগুলি আছে কিংবা বিভিন্ন গ্রামের যে হেলথের সাবসেন্টারগুলি আছে, সেই সাবসেন্টারে যে সমস্ত নার্সিং পেশার লোক কাজ করেন বা আমাদেরকে পরিষেবা দেন, একবারে নিচু তলায় গিয়ে কমিউনিটি হেলথের যে সার্ভিস দেন, তারাই হচ্ছে এই এএনএম। আর এই এএনএমের উপরের কোর্স হলো জিএনএম। জিএনএমের পুরো নাম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এখানে জিএনএমরা কোথায় কাজ করে? জিএনএমরা তাদের কোর্স কমপ্লিট করার পরে তারা আমাদেরকে পরিষেবা দেয় কোথায়? ডিস্ট্রিক্ট হসপিটালে দেয়, সাব ডিভিশনাল হসপিটালে, মহকুমা হসপিটালে দেয়, কিংবা ব্লক হসপিটালে দেয়, আবার মেডিকেল কলেজেও দেয়। অনেক সময় কিন্তু এই যে এএনএমরা কিন্তু আবার ব্লক হসপিটালেও পোস্টিং থাকে। অন্যদিকে বর্তমানে যে সমস্ত যে সুপার স্পেশালিটি হসপিটালগুলি হচ্ছে, এখানে কিন্তু এই জিএনএমদের ডিউটি থাকে। এই নার্সদের চিকিৎসা বা সেবা শুশ্রূষা পেয়ে বা পরিষেবা পেয়ে আমরা সুস্থ হয়ে উঠি। তাই ডাক্তারকে আমরা ভগবান যদি বলি, তাহলে নার্সদেরকেও কিন্তু এই ভগবানের সমান লেভেলে আমাদেরকে রাখতে হবে, কারণ এনাদের জন্যই কিন্তু আমাদের জীবন আমরা ফিরে পাই। এখন নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়েছে জিএনএম আর এএনএম কোর্সে। কবে থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে মার্চ মাসের 21 তারিখ থেকে। কবে চলবে? ঠিক 1 মাস ধরে চলবে, এপ্রিল মাসের 21 তারিখে শেষ হবে। এখন ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি। যেহেতু এইচএসের স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করবে, প্রথমবার ফর্ম ফিল আপ করতে গিয়ে ছোটোখাটো ভুল হয়ে যায়, অনেকেই নিজেরা করতে পারে না, সাইবার ক্যাফ থেকে করে। সাইবার ক্যাফের যে দাদারা থাকে তাদের একটু সবসময় কায়দা বেশি, স্টাইল বেশি, স্টাইল করতে গিয়ে কিন্তু তারা ভুল করে দেয়। এখন যদি তোমার ফর্ম ফিল আপে ভুল হয়ে যায়, চিন্তার কিছু নেই। ফর্ম ফিল আপের ডেট শেষ হলে কারেকশানের ডেট দেবে। 23 এপ্রিল থেকে 25 এপ্রিল তুমি কারেকশান করতে পারবে। এখন এক্সাম কবে হবে? এক্সাম ডেট বর্তমানে যে ডেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে 14/7/2024 দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে, কিন্তু এই ডেট কিন্তু চেঞ্জ হতে পারে সেই পরিস্থিতি দেখে। এখন কোন যোগ্যতা থাকলে এই জিএনএম আর এএনএমের জন্য আমি ফর্ম ফিল আপ করতে পারবো? প্রথমে জিএনএম আর এএনএমের জন্য মেল ফিমেল উভয় স্টুডেন্টরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আগে নার্সিং ছিল শুধুমাত্র মহিলাদের জন্য বা মেয়েদের জন্য, যেটা আমরা বলতাম সিস্টার। পরে কিন্তু সেখানে ছেলেরাও অ্যাপ্লাই করতে পারে, যেটা হচ্ছে আমরা বলি ব্রাদার। এখন বয়স কত হতে হবে? বয়স হতে হবে 17 বছর, বয়স হতে হবে মিনিমাম এজ। আপার এজ কত বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, সেই আপার লিমিট কিন্তু এবছর থেকে তুলে দেওয়া হয়েছে।
এখন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? যারা এইচএস পাস করছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছে, 10+2 পাস করেছে, তারা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখা থেকে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। আবার কি, যারা 2024 সালে এইচএস এক্সাম দিয়েছে এখনও কিন্তু রেজাল্ট হাতে পায়নি, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করবে। কারণ এই এন্ট্রান্স এক্সামের পরে যখন ভর্তি হবে, ভর্তি হওয়ার আগে কিন্তু তাদের রেজাল্ট তারা হাতে পেয়ে যাবে, তখন তারা তাদের রেজাল্ট দেখাতে পারবে। এখন যারা এইচএসের সমতুল্য ভোকেশনাল কোর্স করেছে তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? যারা এইচএসের ভোকেশনাল কোর্স করেছে এবং তাদের হেলথ সায়েন্সের যে কোনো সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্ট থাকলে কিন্তু তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এই সাবজেক্ট না থাকলে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এখন মহিলাদের ম্যারিড আনম্যারিড সকলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তবে আগে কিন্তু শুধুমাত্র ছিল অবিবাহিতদের জন্য বা আনম্যারিডদের জন্য, কারণ হোস্টেলে কিন্তু থাকতেই হতো। কলেজের সাথে যে হোস্টেলগুলি ছিল সেই হোস্টেলে থাকতেই হতো। এখন কোনো কলেজে হোস্টেল কিন্তু মাস্ট করছে না। অন্যদিকে যেহেতু বিবাহিতরা ফর্ম ফিল আপ করতে পারবে, তারা হোস্টেলে থাকলেও তাদের জন্য কিন্তু স্পেশাল ছাড়ের ব্যবস্থা করেছে সরকার, তারা বাড়িতে যেতে পারবে যেহেতু তাদের অনেকের বেবি থাকে আর সংসার থাকে। এখন ফর্ম ফিল আপের ফিস কত? ফর্ম ফিল আপের ফিস হচ্ছে ইউআরদের জন্য বা জেনারেল কাস্টের জন্য 400 টাকা। অন্যদিকে যারা রিজার্ভ ক্যাটাগরি আছে, এসসি, এসটি, ওবিসি, তাদের জন্য 300 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে অনলাইনে এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে গিয়ে। এখন সিলেকশন বা ভর্তির প্রসিডিওরটা কীভাবে হবে? ভর্তির প্রসিডিওর হচ্ছে এই ফর্ম ফিল আপ করার পরে তোমার কাছে অ্যাডমিট আসবে, আর অ্যাডমিট আসার পরে কিন্তু একদিন পরীক্ষা হবে, এন্ট্রান্স এক্সাম হবে। এন্ট্রান্স এক্সামে তুমি যেমন পরীক্ষা দেবে, কয়েকদিন বাদে কিন্তু তার রেজাল্ট বেরোবে, র্যাঙ্ক বেরোবে। এখন যদি তুমি ভালো করে পরীক্ষা দাও, তোমার ভালো র্যাঙ্ক হয়, তাহলে তুমি কিন্তু সরকারি কলেজ পাবে। এখন তোমার যদি র্যাঙ্ক যদি পেছনের দিকে হয়, তাহলে কিন্তু তোমাকে সরকারি কলেজ তুমি সুযোগ পাবে না, তোমাকে বেসরকারি কলেজ করতে হবে বা বেসরকারি কলেজে পড়তে হবে। জিএনএমের কোর্স হচ্ছে 3 বছরের, আগে 3.5 বছর ছিল, এখন কমিয়ে 3 বছর করা হয়েছে। আর এএনএমের কোর্সের সময় হচ্ছে 2 বছর। কোর্স হয়ে গেলেই তুমি রেজিস্ট্রেশন করতে পারবে, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, সহজে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর তারপরে কিন্তু তুমি সরকারি চাকরির সুযোগ পাবে বা বেসরকারি চাকরির সুযোগ পাবে। এখন এই যে তুমি ফর্ম ফিল আপ করছো, যে এন্ট্রান্স এক্সামের জন্য তুমি ফর্ম ফিল আপ করছো, সেই এন্ট্রান্স এক্সামের এক্সাম প্যাটার্ন কি? খুব গুরুত্বপূর্ণ। এক্সাম প্যাটার্ন হচ্ছে যে যেদিন পরীক্ষা হবে একদিনই পরীক্ষা হবে। বলেছি এখানে পরীক্ষার ডেট আপাতত যে ডেট দিয়েছে 14/7/2024, এই ডেটে 1.5 ঘন্টা ধরে পরীক্ষা হবে, দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত বা 1:30 পর্যন্ত। অর্থাৎ 115 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা সময়। প্রত্যেকটি কোশ্চেন হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে, আর তার সাথে ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। এখন কোন কোন সাবজেক্টের উপরে কত কত নাম্বার থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে লাইফ সায়েন্স, বুঝতেই পারছি এটা হচ্ছে নার্সিং। নার্সিং মানে আমাদের লাইফ সায়েন্সটা খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ কোশ্চেন কিন্তু লাইফ সায়েন্স থেকে আসবে। লাইফ সায়েন্সে প্রথমে 30টি কোশ্চেন থাকবে, 1 নাম্বার করে 30 নাম্বারের কোশ্চেন থাকবে, তার সাথে আরও 10টি কোশ্চেন থাকবে 2 নাম্বার করে 20 নাম্বারের, অর্থাৎ 30 + 20 মোট লাইফ সায়েন্স থেকে 50 নাম্বারের মার্কস থাকবে। এরপরে যেহেতু সায়েন্সের পড়াশোনা, তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্স থাকবে, কারণ নার্সিং পড়তে গেলে কিছু কিছু ফিজিক্যাল সায়েন্সের আমাদের সাহায্য নিতে হবে। ফিজিক্যাল সায়েন্স তারপরে গুরুত্বপূর্ণ, মোট 1 নাম্বার করে 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বারে, আর 5টি কোশ্চেন থাকবে 2 নাম্বার করে 10 নাম্বারে, অর্থাৎ 15 + 10 মোট 25 নাম্বার থাকবে ফিজিক্যাল সায়েন্স। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো লাইফ সায়েন্স, তারপরেই গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। এরপরে ইংলিশ। নার্সিং যে তুমি 12-এর পরে যে নার্সিং পড়বে 3 বছরের কোর্স, পুরোটাই কিন্তু তোমাকে ইংলিশে পড়তে হবে, বাংলায় কিন্তু কোনো পড়ানো হবে না। তো তাই ইংলিশটা তোমাকে জানতে হবে। ইংলিশে এখানে 15 নাম্বার থাকবে, 1 নাম্বারের কোশ্চেন, মোট 15 নাম্বার। আর তারপরে ম্যাথ, তোমাকে ম্যাথ কিছু জানতে হবে, কারণ আমাদের ম্যাথ সকলে জানার দরকার। নার্সিং কোর্স করতে গেলেও বা তোমার পরবর্তী ক্ষেত্রে ম্যাথ কাজে লাগবে। ম্যাথ এখানে 10 নাম্বার থাকবে, 10টি কোশ্চেন 10 নাম্বার। তার সঙ্গে থাকবে জিকে, তোমাকে জেনারেল নলেজ কিছু না কিছু তো জানতেই হবে। জেনারেল নলেজ থাকবে 10টি কোশ্চেন, 1 নাম্বার করে 10 নাম্বার। তার সঙ্গে থাকবে লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং থাকবে 5 নাম্বারের, 5টি কোশ্চেন 5 নাম্বার। টোটাল হচ্ছে 115 নাম্বার। এই 115 নাম্বারে তোমাকে 1.5 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। ভালো পরীক্ষায় তুমি ফল করলে তোমার সামনের দিকে র্যাঙ্ক হবে, তুমি সহজেই ভর্তি হতে পারবে। এখন এই যে নার্সিং কোর্স জিএনএম আর এএনএম
তার খরচ কত। যদি তোমার ভালো র্যাঙ্ক হয় তাহলে তুমি যদি সামনের দিকে র্যাঙ্ক করতে পারো তাহলে কিন্তু তুমি সরকারি কলেজে ভর্তি হবে। আর সরকারি কলেজে খরচ কেমন, আমি জিএনএমের কথা বলছি, তাহলে তার পরবর্তী এএনএম তুমি বুঝতে পারবে। জিএনএমের 3 বছরের কোর্স, সরকারি কলেজে খরচ কিন্তু খুবই কম। তুমি সরকারি কোর্স ফিতে পড়তে পারবে, ম্যাক্সিমাম 50,000 টাকার এদিক ওদিক খরচ হয়। কিন্তু যদি তোমার র্যাঙ্ক ভালো না হয়, তুমি সরকারি কলেজ পেলে না, তখন তোমাকে ভর্তি হতে হবে বেসরকারি কলেজে বা প্রাইভেট কলেজে। এখন প্রাইভেট কলেজে পড়ো আর সরকারি কলেজে পড়ো, যোগ্যতা বা মান কিন্তু একই। পার্থক্য হচ্ছে সরকারি কলেজে খরচ কম আর বেসরকারি কলেজে খরচ কিন্তু তার 4-5 গুণ। এখানে প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলে 3 বছরের জিএনএম কোর্সে খরচ আছে 3.5 লাখ থেকে 6.5 লাখ 7 লাখ টাকা। যেমন কলেজ, ভালো কলেজে খরচ বেশি, যে কলেজে নিজস্ব হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, তার খরচ বেশি, আর একটু কমা কলেজ হলে তার খরচ একটু কম। এখন তুমি যদি প্রাইভেটে ভর্তি হও, প্রাইভেটে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, যখন আমি প্রাইভেটে ভর্তি হব, আমি ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হব, আমি অন্য রাজ্যে ভর্তি হব না। প্রথমে ওয়েস্ট বেঙ্গলে যখন তুমি ভর্তি হতে যাবে, তখন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন প্রচুর বেসরকারি কলেজ। চেষ্টা করো তুমি পুরনো কলেজে ভর্তি হওয়ার, আর যে কলেজগুলোয় ভর্তি হবে দেখে নিবে সেই কলেজে ডব্লিউবিএনসির সার্টিফিকেটের লাইসেন্স আছে কিনা, আর আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তার লাইসেন্স আছে কিনা। অনেক কলেজ আছে, নতুন নতুন কলেজ, যেগুলোর ডব্লিউবিএনসির লাইসেন্স আছে কিন্তু আইএনসির লাইসেন্স নেই। তোমাকে পড়তে গেলে তোমাকে দুটো লাইসেন্সই চাই, সেই কলেজটার ডব্লিউবিএনসির লাইসেন্স থাকবে এবং আইএনসির লাইসেন্স থাকবে। এখন অনেকেই বাইরের রাজ্য থেকে নার্সিং পড়ে এসছে, অনেকে চাকরিও পেয়ে গেছে। এই মুহূর্তে আমি যদি বাইরের রাজ্যে পড়তে যাই তাহলে আমাকে তো পরীক্ষা দিতে হবে না, খরচটা অনেক কম। তার সুবিধা কি? তো বাইরের রাজ্যে যারা পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু সাবধান, কারণ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই সমস্ত জায়গার বেশিরভাগ কলেজ কিন্তু ফেক কলেজ, যাদের আইএনসি লাইসেন্স নেই। এখন তুমি ধরো তুমি যে কলেজটায় ভর্তি হলে সেখানে আইএনসি লাইসেন্স আছে, অথচ তুমি যখন 3 বছর কোর্স করে ফিরে আসবে তখন পশ্চিমবঙ্গে এসে তোমাকে 6 মাস কাজ করতে হবে এবং তোমাকে পশ্চিমবঙ্গের ডব্লিউবিএনসির রেজিস্ট্রেশন নিতে হবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানে কিন্তু নার্সিং কলেজে ভালো করে পড়াশোনা করা হয় না এবং ভালো করে কাজ শেখানো হয় না। তাই ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পড়েছে পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালে, যে কোনো বেসরকারি হসপিটালে কাজ পাওয়া কিন্তু তোমার খুব কঠিন হয়ে যাবে। আর করোনা পরবর্তী ক্ষেত্রে তো পড়াশোনা এখন হয় না বললেই চলে, তাই সবসময় ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হবে। এখন মেল নার্সিংয়ের 2টি সরকারি কলেজ, বাকি সব বেসরকারি কলেজ। আর যদি তুমি ফর্ম ফিল আপ নাও করো, পরে তুমি ভর্তি হতে পারবে বেসরকারি কলেজে ভর্তি হতে পারবে, সরকারিতে ভর্তি হতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে কোর্স ফি কিন্তু বেশি লাগবে, এক্সট্রা লাগবে, ডোনেশন লাগবে, কারণ তুমি এখানে ফর্ম ফিল আপ করোনি, তোমার র্যাঙ্ক নেই, সেখানে কিন্তু তোমার বেশি খরচ হবে। এখন নার্সিং কোর্স করে চাকরির সুযোগ কী আছে? এখন তুমি নার্সিং কোর্স করলে তারপরে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে করেছো, সহজেই তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর রেজিস্ট্রেশন যদি তুমি হয়ে যাও, তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেই পশ্চিমবঙ্গ সরকারের যখন নার্সিংয়ের নিয়োগের ফর্ম ফিল আপ হবে তখন তুমি অ্যাপ্লাই করবে, আর তারপরে তোমাকে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তুমি চাকরি পেয়ে যাবে। ইন্টারভিউতে তুমি যদি সিলেক্ট হও তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল সরকারের নার্স হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল সরকারের নার্স হয়ে গেলে কিন্তু তোমার বেতন অনেকটাই বেশি। আর সরকারি চাকরি আমরা বুঝতেই পাচ্ছি, জিএনএমের ওয়েস্ট বেঙ্গল সরকারের বা সরকারি চাকরির প্রায় বেতন 30,000 টাকার উপরে। কিন্তু যদি তুমি সরকারি চাকরি নাও পাও, কোর্স কমপ্লিট হয়ে যাবে, তুমি বেসরকারি চাকরি পাবে, কারণ হেলথ সেক্টর, প্রচুর হসপিটাল, প্রচুর নার্সিংহোম, তুমি কিন্তু সহজেই চাকরি পেয়ে যাবে। কারণ কলকাতায় বড় বড় হসপিটাল আছে, যেমন আমরি, পিয়ারলেস, তারপর তোমার হচ্ছে ডিসান, টাটা মেডিকেল। এইখানে যদি তুমি চাকরি পাও বেতন কিন্তু একটু বেশি পাবে, প্রায় 15,000 টাকার উপরে বেশি বেতন পাবে। একটু কম নামি হসপিটাল হলে বেতনটা একটু কম হবে। আবার বেসরকারি কলেজ হসপিটালে চাকরি করতে করতে যখন সরকারিতে ফর্ম ফিল আপ বেরোবে, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, সেখান থেকে তুমি চাকরি পেতে পারো। তবে নির্ভর করছে তোমার যখন তুমি ইন্টারভিউ দিবে, ইন্টারভিউর নাম্বারের পাশাপাশি তোমার নার্সিংয়ে যে 3 বছরের কত ভালো মার্কস আছে, মার্কসটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যে শুধু প্রাইভেট বা রাজ্য সরকারের চাকরি করবে তা নয়, তুমি কেন্দ্র সরকারের চাকরিও করতে পারো। কেন্দ্র সরকারের বিভিন্ন হসপিটাল আছে, যেমন এইমস আছে, কিংবা আর্মি হসপিটাল আছে, কিংবা রেল হসপিটাল আছে। এই বিভিন্ন কেন্দ্র সরকারের হসপিটালেও কিন্তু তুমি নার্স হিসাবে চাকরি পেতে পারো, সেখানে কিন্তু তোমার বেতন রাজ্য সরকারের থেকে বেশি হবে। এই হলো টোটাল বিষয়টি আমি আলোচনা করলাম। আর যদি এই নার্সিংয়ের ফর্ম ফিল আপ নিয়ে কোনো বিষয়টি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
আমি সেই প্রশ্নের উত্তর সঠিক তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।